ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঘোষিত ২৯৭টি আসনের মধ্যে ২১২ আসনে জয়ী হয়ে নিরঙ্কুশ বিজয় পেয়েছে বিএনপি। কয়েকদিনের মধ্যেই সরকার গঠন করবে দলটি। বিএনপি সরকারের নতুন মন্ত্রিসভা কেমন হতে পারে এই বিষয় নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ান্ত। জনাব সায়ান্ত, আপনাকে স্বাগত জানাচ্ছি। জি, আপনাকে ধন্যবাদ। আমি শুরুতে একটু জানতে চাই যে বিএনপির যে এই বিজয়ের পর তারা এখন সামনে সরকার গঠন করতে যাচ্ছে। এই সরকারে আসলে যে মন্ত্রিসভা, প্রধানমন্ত্রী থেকে শুরু করে পুরো মন্ত্রিসভা, এই বিষয়ে যদি আমাদেরকে একটু ধারণা দেন কেমন হতে পারে সেটি। আপনাকে ধন্যবাদ। বিএনপি ২/৩ সমর্থন নিয়ে এই নির্বাচনে বিজয়ী হয়েছে। বিজয়ী হওয়ার মাধ্যমে তারা সরকার গঠনের পথে। এখন সরকার গঠনের সময় যে মন্ত্রী পরিষদ গঠন করবে, প্রধানমন্ত্রী নিঃসন্দেহে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান হবেন, এটা আমরা ধরে নিতে পারি। তারেক রহমানের যে নেতৃত্ব, তার জনপ্রিয়তা এবং তার কারিশমার কারণেই এই দলটি এই নিরঙ্কুশ বিজয় পেয়েছে বলে অনেকে মনে করে। ম্যাডাম খালেদা জিয়ার প্রতি ভালোবাসা, শহীদ জিয়াউর রহমানের প্রতি ভালোবাসা, এটা তো আছেই, কিন্তু বর্তমান নেতৃত্বে তারেক রহমানকে মানুষ গ্রহণ করেছে। আপনি জানেন আজকেও এই বিজয়ের পর প্রথম যেই কনফারেন্স ছিল, সেখানে বিরোধী দল ভোট ইঞ্জিনিয়ারিং এর নানান রকমের কথা আগের সময় বলেছিল। বিষয়ে একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে তারেক রহমান বলছেন যে জনগণকে কনভিন্স করতে পারাটাই ছিল আমাদের ইঞ্জিনিয়ারিং। অর্থাৎ তার কারিশমা খুব গুরুত্বপূর্ণ। সেই হিসেবে এটা আমরা ধরে নিতে পারি মানুষের কাছে প্রত্যাশিত যে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন। এখন প্রধানমন্ত্রী তিনি হলে এই জাহাজের নাবিক হচ্ছেন তিনি ঠিক করে নিবেন তার সহকারী কারা হবে। নিশ্চয়ই তিনি সেই ক্ষেত্রে তার স্ট্যান্ডিং কমিটির অন্য নেতা কিংবা তার বিশ্বস্ত নেতা, কাছের মানুষ, তাদের সঙ্গে হয়তো পরামর্শ করবেন। সেই ক্ষেত্রে এই সরকারের প্রতি মানুষের যেহেতু প্রত্যাশা অনেক এই জন্য যে 18 বছর ধরে এই দলটি নানানভাবে নিপীড়িত হয়ে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে টিকে থেকেছে এবং সেই সময় জনগণের কাছে এই রাষ্ট্রের যা যা কিছু অগ্রহণযোগ্য সেগুলি যে মেরামত করা দরকার, এই কথাটা বারবার বলেছে। শুধু বলেনি, তারা লিখিতভাবে অঙ্গীকার করেছে 31 দফা দেওয়ার মাধ্যমে রাষ্ট্র মেরামতের অঙ্গীকার, এবং সেই কথাগুলোর বেশিরভাগ তাদের নির্বাচনী ইশতেহারে আছে। উপরন্তু ঐক্যমত্য কমিশনের জুলাই সনদে তারা যেসব বিষয়ে একমত হয়েছে, এই সব কিছু বাস্তবায়ন করবে তারা, এই প্রত্যাশা জনমনে তৈরি হয়েছে। মন্ত্রিসভার কিছু গুরুত্বপূর্ণ পদ রয়েছে, যেমন অর্থমন্ত্রী, তারপরে স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, তারপরে আমি যদি এরকম ধরি স্থানীয় সরকার মন্ত্রী। এই মানে পদগুলোতে কারা আসতে পারেন? যেহেতু বিএনপির এইরকম অঙ্গীকার আছে, আর গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে মানুষের এক্সপেকটেশনও অনেক হাই, এইগুলি বিবেচনায় নিয়ে বিএনপি যাদেরকে যোগ্য মনে করে সেই ক্ষেত্রে নবীন প্রবীণের সমন্বয় হতে হবে এবং জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন, অর্থাৎ বাংলাদেশের সকল অঞ্চল বৃহত্তর অর্থে যেন কাভার করে, এইসব নানান বিচার বিশ্লেষণ মিলিয়ে মন্ত্রী পরিষদ তারা গঠন করবেন। এর মধ্যে আপনি যেটা বলছেন যে এই বিশেষ মন্ত্রণালয়, এটা বলা মুশকিল, কারণ এটা তো নির্ধারণ করবেন যারা পার্টির চেয়ারম্যান তার নেতৃবৃন্দের সঙ্গে পরামর্শ করে। তবে স্থানীয় সরকার মন্ত্রণালয় সাধারণত সব সময় এটা একটা ট্র্যাডিশন যে পার্টির মহাসচিবকে করা হয়, এই জন্য যে তিনি সারা দেশের স্থানীয় পর্যায় পর্যন্ত যে নেতৃত্ব সংগঠন তার সঙ্গে পরিচিত থাকায় স্থানীয় সরকারে কোথায় কি উন্নয়ন দরকার, কোথায় কিভাবে পরিচালিত হলে ভালো হবে, সেই ধারণাটা তার বেশি থাকে। এই জন্য সেটা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেন কিনা, এটা আগে ট্রেডিশন হলে তিনি তাকে দিবে, না হলে এখানে অভিজ্ঞ একজন সিনিয়র পলিটিশিয়ানকে সাধারণত দেয়া হয়, যারা সারা দেশ সম্পর্কে, সংগঠন সম্পর্কে জানেন এবং বুঝেন। আর স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী, এগুলো এই বিষয়ে ধারণা আছে নিশ্চয়ই এমন কাউকে দিবেন, এগুলি হওয়ার মতো যোগ্য অনেকেই তো হচ্ছেন এই দলে।
পররাষ্ট্র মন্ত্রণালয়, তারপর আমি যদি বলি আইন মন্ত্রণালয়, এগুলো গুরুত্ব, এই বিষয়ে আপনার কাছে কোনো ধারণা আছে? না, ব্যক্তির ধারণাটা আমি আসলে ওইভাবে দিতে চাই না। আহ, কারণ আগাম ওইভাবে দেয়াটা আমার জন্য সমীচীন হবে না। তবে এই দলে অনেকেই যোগ্যবিজ্ঞ আছেন। দীর্ঘদিন ধরে বিএনপি যখন বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম করছে, তখন বহির্বিশ্বে বাংলাদেশের এই ভায়োলেশন, হিউম্যান রাইটস ভায়োলেশন নানান ফর্মে যে হয়েছে, সেগুলি পলিটিক্যাল যে প্রেশন চালিয়েছে সরকার সেগুলি, এবং এক্সট্রা জুডিশিয়াল কিলিং, এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স সহ সরকারের আওয়ামী ফ্যাসিবাদী সরকারের যে সমস্ত অপকর্ম, এগুলা বহির্বিশ্বের সঙ্গে যারা যোগাযোগ রেখেছেন এবং তুলে ধরেছেন, এই কাজটি দল থেকে যারা যোগ্যতার সঙ্গে করেছেন, সেটা পার্টি চেয়ারম্যান যারা তারেক রহমান জানেন। তার নিরিখে হয়তো যে তিনি ঠিক করবেন যে কার গ্রহণযোগ্যতা ইন্টারন্যাশনালি ভালো এবং কোন কোন দেশকে তিনি এবার তার সরকারের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে, বন্ধুত্বের ক্ষেত্রে প্রায়োরিটি দিতে চান, এবং বিভিন্ন দেশের সঙ্গে সমন্বয় কে করতে পারবেন, যে অতীত অভিজ্ঞতা কাজে লাগিয়ে তেমন কাউকে হয়তো তিনি দিবেন। জোট সঙ্গী যারা আছেন তারাও কি মন্ত্রিসভায় আসতে পারেন তাদের মধ্যে? জোট সঙ্গী থেকে হ্যাঁ কিছু আসতে পারেন, এবং সেটা উচিত হবে। কারণ হচ্ছে তারেক রহমান তো বারবারই বলেছেন যে তারা দীর্ঘদিন ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে যারা সঙ্গে ছিল বিএনপির, তাদেরকে সরকারে অংশীদার করবেন তিনি। সেক্ষেত্রে জামায়াত ইসলামকে তো নেওয়া হবে না, সে ঘোষণা আগেই দিয়েছেন, কারণ বিরোধী দল লাগবে। এর বাইরে যারা এই জোটগতভাবে নির্বাচন করেছেন, তাদের মধ্য থেকে যাদেরকে নিলে সরকার পরিচালনায় একদিকে লাভবান হবে তারা, আর একদিকে হচ্ছে এই দলগুলো দুর্দিনে যে একসঙ্গে ছিল, তারা ভয়েস রেজ করেছে, তাদের প্রতিও সুবিচার করা হবে। এছাড়া সিভিল সোসাইটি থেকে, তারপরে টেকনোক্রেট কোটায় কারা আসতে পারেন, এই বিষয়ে আপনার ধারণা কি? এইটা যারা বিএনপির জন্য দীর্ঘদিন ধরে ঝুঁকি নিয়েছেন, কাজ করেছেন এবং যোগ্যতার পরিচয় দিয়েছেন, এই রকমদেরকে যদি বিএনপি তাদের কোনো বিশেষ সার্চ কমিটির মাধ্যমে খুঁজে নেয়, যে যাদের গ্রহণযোগ্যতা এবং যোগ্যতা, মানে গ্রহণযোগ্যতা মানুষের কাছে এবং কাজে তাদের যোগ্যতা দুটো যাতে থাকে, নিশ্চয়ই তারা তাদের চ্যানেলে সেরকম কোনো গোয়েন্দা রিপোর্টের মাধ্যমে বা দলীয় রিপোর্টের মাধ্যমে নির্ধারণ করবেন। এই ক্ষেত্রেও ঠিক কারো নাম বলাটা আমি ব্যক্তিগতভাবে সমীচীন মনে করি না। আপনার কাছে আমি একটা শেষ প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে ওভারঅল বিএনপির যে মন্ত্রিসভা, সেটি আপনি কেমন দেখতে পাচ্ছেন? আমি তো মনে করি ভালোই হবে, কারণ বিএনপিতে আগে যখন সরকার পরিচালনায় ছিলেন যারা, তারা তাদের মধ্যে কারা কারা যোগ্যতার পরিচয় দিয়েছেন, ভালো সরকার চালিয়েছেন, সেটা একটা আছে। এতদিন দিনে তারা আরো অভিজ্ঞ হয়েছেন। পাশাপাশি 18 বছর 111-এর 2 বছর, শেখ হাসিনার 16.5 বছর, 18.5 বছর, এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের 1.5 বছর, তার মানে হচ্ছে প্রায় 20 বছর ধরে, 2 দশক ধরে এই দলটিতে ঝুঁকি নিয়ে যারা সাংগঠনিক তৎপরতা দেখিয়ে দলকে টিকিয়ে রেখেছেন, দলের জন্য ঝুঁকি নিয়েছেন, কাজ করেছেন এবং মেধার পরিচয় দিয়েছেন, সততার পরিচয় দিয়েছেন, দলের প্রতি আস্থা রেখে বিশ্বাসী হয়ে কাজ করেছেন, বিবেচনায় নিশ্চয়ই তারেক রহমান সেগুলি দেখে অপেক্ষাকৃত তরুণ তামন্দেরও নিলেন। ফলে এই বিবেচনায় নিলে সেই মন্ত্রিপরিষদ তো ভালোই হবে মনে হচ্ছে। সেই সরকারের সামনে চ্যালেঞ্জ কি আছে বলে আপনি মনে করেন? সরকারের সঙ্গে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি ধরে রাখা, মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে যাতে দ্রব্যমূল্য থাকে সেটা ধরে রাখা, আর তরুণদের জন্য কর্মক্ষেত্র তৈরি করা। এই তিনটা নিয়ে মানুষ হলো সবচেয়ে বেশি উদ্গ্রীব যে এই তিনটার বেলায় কি করে। এর বাইরে মানুষের তারা যে অঙ্গীকার করেছে এবং মানুষের যে এক্সপেকটেশন তৈরি হয়েছে, পর্যায়ক্রমে সেগুলো বাস্তবায়ন করতে হবে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।